আদাব স্যার। আদাব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। তো আজকে আমরা গত ক্লাস আমরা বৃত্তের শেষের দিকে প্রবলেমগুলো করতেছিলাম। আজকে আমরা আরো কয়েকটা প্রবলেম রয়ে গেছিল, সেগুলো আমরা দেখবো। তার আগে তোমাদের বলছিলাম সম্ভবত 15 পর্যন্ত প্রবলেমগুলো করার জন্য, নাম্বার 15। তো এগুলো করছো কিনা? জি স্যার। এগুলোর ভিতরে কোনো ইয়ে আছে কিনা, সমস্যা আছে কিনা? 15 হলো ওই যে দুইটা অক্ষকে স্পর্শ করে অথবা আরেকটা রেখাকে স্পর্শ করে এরকম প্রবলেম গুলো ছিল। আমাকে বলো 15তে কারো 15তে একটা সম্ভবত করে দিছিলাম, বাকিগুলো করছো কেন? সবাই আসছো নাকি আজকে কম? জনগণ কি অবস্থা? জনগণ 10 জন 11 জন। এখন আমাকে বলো কোনটা করো? ষোলো থেকে একটা করি। আচ্ছা স্যার। জি স্যার। 16 নম্বরে 1 করে 1 করো। 16-র একটা, হ্যাঁ একটা একটু ডিফারেন্ট প্রবলেম। একটা হলো তোমার সরলরেখার কিছু জিনিস কাজে লাগবে, সরলরেখার কিছু ছোট ছোট কাজে লাগবে। এবিসিডি বর্গের পরিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এবিসিডি একটা বর্গ, তার পরিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। একটা বিন্দু দেওয়া আছে এ, আর বাকি বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হচ্ছে। তো এটা সরলরেখার অনেকগুলো বিষয় এখানে কাজে লাগে। এই প্রবলেমটা একটা প্রবলেমে আসলে একটু বড় হবে, কারণ অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসতে হবে। ওই যে লম্ব রেখা সমীকরণ, সমান্তরাল রেখা সমীকরণ, এরকম বিষয়গুলো আসবে। এগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে। ধরো আমরা ধরে নিলাম যে এবিসিডি এটা হলো একটা বর্গ। এই বর্গের এ বিন্দু স্থানাঙ্ক হলো তোমার দেওয়া আছে -1, বি সি ডি। এখানে একটা পরিবৃত্ত আছে, এই পরিবৃত্তের সমীকরণটা দেওয়া আছে তোমার। এটা আমরা করতেছি 16-রে, একটু 16-রে পরিবৃত্তের সমীকরণটা দেওয়া আছে। পরিবৃত্তের সমীকরণ x² + y² - 5x plus y² minus 5x plus 8y plus 13। এখানে কিন্তু আমাদের প্রিভিয়াস নলেজ গুলো কাজে লাগবে, আগে যেগুলো পড়ে আসছে আমরা সেই ইয়াগুলো কাজে লাগবে। যেমন এবিসিডি বর্গের পরিবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা বের করতে পারবো। তাহলে দেখো এই কর্ণটা এবং এই কর্ণটা যে বিন্দুকে সেট করবে সেটাই তো বৃত্তের, কারণ বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরের সমকোণের সমদ্বিখণ্ড দেবো। তাহলে এই বিন্দুটাই হবে আমার কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র কত? আমরা সরাসরি লিখি, এটা হলো কি হবে বলো তো? বৃত্তের কেন্দ্র কত? জি এর মান কত? -5/2। এটাকে যদি আমরা লিখি x² + y², তোমরা ভুলে গেছো 2 - 5/2 into x plus 2 into 4 into y plus 39। এটা হলো বৃত্তের সমীকরণটা। তাহলে এখানে এর কেন্দ্র কত হবে? জি মানাসে জি এর মান এটা, তার জি এর মান কি হবে? 5/2। আর এটার মান হবে কত? -4। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এটা পাইলাম। তাহলে বৃত্তের কেন্দ্রটা কি হবে? কেন্দ্রটা হবে এবিসিডি যে বর্গের এসি এবং এসি এবং বিডি যে কর্ণ দুটো আছে, এটা ধরে নিলাম
যা এসি ও বিডি কর্ণের ছেদবিন্দু। ও, এটা হবে তার ছেদবিন্দু। তো ধরি এখন আমাদের উদ্দেশ্য হলো ওই বিন্দুগুলার বি সি ডি বিন্দুগুলার স্থানাঙ্ক বের করতে হবে, এটাই আমাদের প্রশ্নগুলো আছে। তো আমরা একটা একটা করে বের করি। দেখো আমরা লজিক গুলা কিন্তু আস্তে আস্তে আমরা একটু আগাই। আমরা যে লজিক গুলা দেখি, দেখো তাহলে এই বিন্দুর ও বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা জানি না, এটা আমরা বের করবো। তাহলে দেখো সি বিন্দু এসি এসি আসছে, সি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? না স্যার। না, দেওয়া নাই। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এটা ধরে নিলাম। ধরো এটা ধরে নেওয়া হবে। ধরি একটা একটা করে দেখো। ধরি সি বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা। তাহলে এটা যদি আলফা বিটা হয়, এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমরা জানি। এটার স্থানাঙ্ক কত? এই যে এটা কেন্দ্র, এটার স্থানাঙ্ক কত? 5/2 - 4। তাহলে এই বিন্দুটা কি? এসি এর মধ্যবিন্দু। ও বিন্দু কিন্তু এটা, এর কেন্দ্রটা কিন্তু এটা ও। তাহলে আমরা বলতে পারি যে ও মানে হলো 5/2 কেন্দ্র, যেটা আমরা এটা বিন্দুটি কি? বিন্দুটি এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। সুতরাং এটার x স্থানাঙ্ক, এটার x স্থানাঙ্ক যোগ করে 2 টা ভাগ করলে এটার x স্থানাঙ্ক পাবো, আর 3 এবং 20 যোগ করে এটা y স্থানাঙ্ক পাবো। তাহলে আমরা পাচ্ছি কি দেখো, -1 প্লাস আলফা বাই 2 এটা সমান কি পাবো? 5/2 এবং 3 প্লাস বিটা বাই 2 এটা সমান কত পাবো? -4। তো এখান থেকে আমরা আলফা বিটার মানটা বের করে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে সিটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে পাচ্ছি হলো দেখো 2 টু ক্যান্সেল, -1 প্লাস আলফা ইকুয়াল টু 5। মানে আলফার মান আসছে হলো 6, আর এখানে হলো তোমার 3 প্লাস বিটা ইকুয়াল টু হলো -8। তাহলে বিটার মান আসছে বিটা ইকুয়াল টু 3 এদিকে গেলে 8 9 10 11। তার মানে এতে সি বিন্দুটার স্থানাঙ্ক আমরা পাইলাম কত? 6 - 11। একটা বিন্দু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা তিনটা বিন্দুর মধ্যে চারটা বিন্দুতে একটা দেওয়া আছে, আর আমরা সি বিন্দুটা পেয়ে গেলাম। এটা বুঝছি আমরা। জি স্যার। এখন আস্তে আস্তে দেখো আমরা সরলরেখার আরো কিছু শর্ত আমরা ব্যবহার করবো। একটা বিন্দু পাইলাম। এখন আমরা বি বিন্দু বের করতে চাই, ডি বিন্দু বের করতে চাই। এটা বের করার জন্য আমরা জানি কি, এই রেখা এই স্থানাঙ্ক এই বিন্দুটা এখন আমরা জানি, এটা জানি। তাহলে এসি যে রেখাটা, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। এই যে অলরেডি পাইলাম 6, কত পাইলাম যেন? 6 - 11। তাহলে এসি এর ঢাল আমরা বের করতে পারবো না? এসি রেখা ঢাল, দুইটা বিন্দুর সংযোগ রেখা ঢাল কি? ঢালের সূত্র কোটি দুইটার অন্তর ভাগ ভুজ দুইটার অন্তর, এটা না সূত্র? ধরো এই বিন্দুর স্থানাঙ্ক জানি, আর এটা এই স্থানাঙ্কটা এখন আমরা জানি 6 11। তাহলে এসি এর ঢাল বের করতে পারবো? অতএব এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল এটা কিন্তু সরলরেখার অনেকগুলো জিনিস কভার করে। এসি রেখার ঢাল মানে কি? এই বিন্দু এটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত বলে আমরা 6 - 11। তাহলে আমার এর ঢাল কত হবে? কোটি দুইটার অন্তর। এই কোটি কোনটা? একটা হলো 11 আর -11 আর হলো 3। ধরো -11 -3, এই কোটি দুইটার অন্তর। আর 6 মাইনাস মাইনাস প্লাস মাইনাস 1, তাহলে 6 + 1, তার মানে এখানে থাকতেছে হলো -14/7। তাহলে এসি রেখার ঢাল হলো আমাদের এটা 14/7, মানে হলো -4 লিখতে পারি নাকি? খেয়াল লাগে এটা বের করলাম। দেখো একটু খেয়াল করো, এসি রেখার ঢাল, এই রেখার ঢাল আমরা বের করলাম। আমরা আমাদের উদ্দেশ্য হলো এই বিন্দুটা বের করা। আমরা এই কোণটা কত একটু বলো তো? এই কোণটা কত? 45 ডিগ্রি।
45 45 ডিগ্রি। তাহলে আমরা এই রেখার ডাল আমরা জানি, এই রেখার ডাল ধরো m1 আমরা পাইলাম হলো এটা নাম দিলাম ধরো m1, m1 সমান জানি, আর এটার ডাল আমরা জানি না, এটা আমরা ধরে নিব ধরো এটা ডালটা, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হলো 45 ডিগ্রি। আমরা একটু মনে আছে না যে tan থিটা অর্থাৎ মধ্যবর্তী কোণ, রেখা দুইটার মধ্যবর্তী কোণ হলো m1 - m2 1 + m1 m2, এরকম একটা সূত্র পড়ছিলাম নি এরকম? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটা রেখার ডাল জানি, এই কোণের পরিমাণ যে এটাও জানি, তাহলে আমরা m2 টা বের করতে পারবো, তার মানে এবি রেখার ডালটা বের করতে পারবো। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে ধরি এবি রেখার ডাল হলো এটা যদি নাম দিই m1, তাহলে এবি রেখার ডালটাকে নাম দিলাম m2 ধরো, এমনটা আমরা তো জানি এটা, তাহলে আমরা ধরি এটা যাই ধরি এবি রেখার ডাল m2, এতে আমরা লিখতে পারি 1045 ডিগ্রি। দেখো সরাসরি লিখলাম 10, অর্থাৎ এবি আর এসি এই দুইটার মধ্যবর্তী কোণ কত 45, সমান হলো m1 - m2 বাই হলো 1 + m1 m2। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা? এখন এখানে আমরা m2 এর মানটা বের করব, আমরা m2 এর মানটা বের করব। 1045 মান কত 1, 1045 এর মান 1, 1 m1 এর মান কত -2, আর m2 এর মানটা আমরা জানি না, এটা রাখলাম বাই হলো 1 + m1 m2, তাহলে প্লাস m1 এর মান হলো 2 m2। ঠিক আছে, m1 এর মান আমরা বসালাম -2, এটা বসালাম, বসায়া এটা যদি আমরা সিম্পলিফাই করি এখানে দেখা যাবে কিনা, আমি একটু নিচে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য হলো m2 টা বের করা, তাহলে এখানে পাচ্ছি 1 - 2 m2 ইকুয়াল টু হলো -2 - m2, তার মানে এটার মান কত আসতেছে দেখো তো, এদিকে যদি আসে তাহলে হলো -m2 সমান হলো -m2 সমান হলো -3। ঠিক আছে, তাহলে m2 সমান আমরা পাচ্ছি 1/3, 1/3 দেখা যাচ্ছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কার ডাল পাইলাম এটা আমরা, এটা আমরা কি বের করলাম বলো তো? স্যার m2 তো 3 হবে স্যার, 1/3 কেন? হ্যাঁ, ও সরি, এটা তো আসছে -3, আমরা একটু ভুল করছি, ঠিক আছে, m1 - m2 m1 - m2 1 + m1 m2। আমরা সূত্রতে একটু ভুল করছি মনে হয়, সূত্রটাতে আমরা m1 ধরতে হবে এটাকে আর m2 ধরতে হবে এটাকে। এই প্রবলেমটা অনেকটা বড় হবে, এটা অনেকটা বড় হবে, আমরা এটা এখানে সূত্রটা একটু ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে, m1 আর m2 এটা দুইটাকে ধরতে গিয়ে আমরা একটু কনফিউশন, কিন্তু একই তো হওয়ার কথা, প্লাস মাইনাস দেখো তো, আমরা এক কাজ করি, এটাকে কোন নাম দিই, এটা নাম দিলাম m, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি m - -2 1 + m - 2 এভাবে লিখি ধরো, তাহলে বেজারটা একটু কম হবে, অর্থাৎ যেটা জানা আছে সেটার নাম দিলাম। তাহলে এখানে যদি আমরা করি তাহলে এখানে হলো 1, এখানে m + 2 আর 1 - 2m, তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো 1 - 2m সমান হলো, এই প্রবলেমটা আসলে অনেক বড়, এটার মধ্যে তোমার নিজের জন্য দরকার আছে করার, কারণ অনেকগুলা সূত্র এখানে দেওয়া হবে। তাহলে এখন দেখো ঠিক আছে, সম্ভবত -3m এটা যদি এখানে আনি তাহলে -3m সমান আসছে কত 2 - 1, তাহলে m সমান -1/3 আসে। ঠিক আছে, এবার ঠিক আছে, তাহলে m সমান হলো -1/3। এখন
প্রক্রিয়াটা খেয়াল করো, তাহলে একটা বিন্দু কিন্তু আমরা পাইছি, আর হলো এবি রেখার ডান পাইছি। দেখো এবি রেখাটা কি, দেখো এই বিন্দু দিয়ে যায় এবং তার ডাল হলো -1/3। খেয়াল করো, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং এম ঢাল বিশিষ্ট বৃত্তের সরলরেখার সমীকরণ। ধরো একটা বিন্দু দিয়ে যায়, তাহলে এটা সূত্রটা কি, y - y1 m * x - x1। এটা কিসের সমীকরণ, অর্থাৎ x1 y1 বিন্দু দিয়ে যায় এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হলো এটা। এটা কি মনে আছে আমাদের? m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে? ঢাল হলো m আর বিন্দু কোনটা, এটা দেখো এই রেখাটা -1/3 বিন্দু দিয়ে যায় এবং তার ঢালটা কত, -1/3। তাহলে এই রেখার সমীকরণটা আমরা এটা দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? আর এই রেখা যদি বের করি তাহলে ডিসি রেখা কি হবে, কারণ এবি আর ডিসি সমান্তরাল, ঢাল তো সেম হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, আমি এখানে একটু মুছে নিচ্ছি, তোমরা এতটুকু ওটাই হলো অনেকটা মুছে ফেলছি, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখবো কি, এ বিন্দুগামী -1/3 ঢাল বিশিষ্ট এবি রেখার সমীকরণ, অথবা সরল লিখবো এবি রেখার সমীকরণ, ঠিক আছে? আমি এটা মুছে নিচ্ছি। তাহলে এটা এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ আমি সূত্রটা লিখলাম, y - y1 m * x - x1। এখানে x1 y1 হলো তোমার, এখানে x1 y1 টা আমি ডান পাশে লিখে দিলাম, এটা হলো -1/3 আর m হলো এখানে কত পাইছি আমরা, 1/3। এটা আমরা এখানে বসাবো। তাহলে y - y1 মান হলো কত, 3, m হলো -1/3, x - x1, x1 এর মান হলো 1। এটা হবে আমাদের সমীকরণ, দেখা যাচ্ছে। তাহলে এখানে পাচ্ছি হলো আমরা y - 3, এটা 3 দিয়ে গুণ করে নিলে বেটার হতো। আচ্ছা, এটা 3 দিয়ে গুণ করে নিলে 3y - 9 সমান -x - 1। তাহলে আমরা পাচ্ছি x + 3y প্লাস a আসবে -8 = 0, ঠিক আছে? তাহলে এটা কার সমীকরণ পাইলাম আমরা, এটা কিসের সমীকরণ পাইলাম, এবি রেখার সমীকরণ। এখন দেখো, এখন আমরা এবি রেখার সমীকরণ পাইলাম। এখন যদি আমরা এবি এর উপর লম্ব রেখার সমীকরণ, দেখো এই যে বিসিটা যদি আমরা বের করতে চাই, আমরা বি বিন্দুটা বের করতে চাই, আমাদের উদ্দেশ্যটা কি, দেখো কি, আমরা বি বিন্দুটা বের করতে চাই, তাহলে কি এবি রেখার সমীকরণ পাইলাম, আমরা যদি বিসি রেখার সমীকরণ পাই, তাহলে এই দুইটাকে সমাধান করে আমরা বি বিন্দুটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এবি রেখার সমীকরণটা পাইলাম, বিসি রেখার সমীকরণটা আমরা কিভাবে পাবো, আমরা এবি এর উপর লম্ব রেখার সমীকরণ যা 6 - 11 বিন্দু দিয়ে যায়। তাহলে এবি এর উপর লম্ব রেখার সমীকরণ যেটা কোন বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায়, এটাই তো বিসি রেখার সমীকরণ। তাহলে আমরা এটা বের করব। এখন এবি এর লম্ব রেখার সমীকরণ অর্থাৎ বিসি এর সমীকরণটা কি হবে, এবি এর বিসি সমীকরণ আমরা বললাম, তাহলে এবি এর উপর, তোমাদের কি মনে আছে এগুলো, না সব না করো না, মনে নাই, মনে না থাকলে এগুলো এখন মনে হবে অনেক অন্য জিনিস। ধরো আমি x + by + c, এটার উপর লম্ব রেখার সমীকরণ, একটা সমান্তরাল রেখা লম্ব রেখার সমীকরণ হলো x + by = k। এটা সরি, এটা হলো সমান্তরাল রেখার সমীকরণ, আর লম্ব এটা হলো সমান্তরাল, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হলো এটা, আর লম্ব রেখার সমীকরণ এটা হলো সমান্তরাল রেখার সমীকরণ, আর লম্ব রেখার সমীকরণ হলো bx - ay = k। মনে আছে কিনা? এটা হলো লম্ব রেখার সমীকরণ, এটা সরি সমান্তরালে শুধুমাত্র কনস্ট্যান্ট চেঞ্জ হবে, আর লম্ব হলে এটা সব এটাতে আসবে, এটা সব এটাতে আসবে। তাহলে এবি এর উপর লম্ব রেখার সমীকরণটা কি হবে, এটা সব এটাতে আসবে, অর্থাৎ 3x - y = k, যা ওই যে 6 - 11 বিন্দু বলে।
একটা পর থেকে এই প্রবলেমটা কিন্তু সরলরেখার সবগুলা জিনিস মোটামুটি কভার করে বুঝলেন। তাহলে এখানে আমরা এই যে x এর পরিবর্তে ইয়া বসাবো, এতে 3 into 6 মাইনাস y এর পরিবর্তে কত মাইনাস 11 ইকুয়াল টু k। তাহলে এখানে পাচ্ছি 318 প্লাস হলো 11 সমান হলো k। খেয়াল করো 18 আর 11 কত 20 29। তাহলে k এর মান আমরা পাইলাম হলো 29। k এর মান যদি 29 হয় তাহলে আমাদের যে ab এর উপর লম্ব রেখা অর্থাৎ bc এর সমীকরণ ab এর উপর অনেক বড় কিন্তু এই প্রবলেমটা লম্ব রেখা অর্থাৎ বিসি এর সমীকরণ কি হবে, সমীকরণটা হবে এটা 3x y = k। k এর মান কত 29। তাহলে এটাকে আমরা লিখলাম, দেখা যাচ্ছে কিনা দেখো 3x y - 29 = 0। তাহলে এটা হলো আমাদের দিলাম 2। এখন খেয়াল করো, এখন কাজ কিন্তু শেষ না, অনেকগুলো কাজ হয়ে গেছে। আমরা মাত্র সি বিন্দু বের করছি, এখন বি বিন্দু বের করবো, তারপরে ডি বিন্দু বের করবো। তাহলে এখন আমরা কি করবো, 1 এবং 2 কে সমাধান করে, কারণ এবি রেখা এবং সিডি রেখা দুটো কি বিন্দুতে ছেদ করছে, বি বিন্দুতে। তাহলে এই দুটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করে আমরা x y এর যে মানটা পাবো সেই মানটা হবে কি বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন এটাকে সমাধান করব। সমাধান আমরা যে কোনো ওয়েতে করতে পারি, আমরা কমফর্ট ফিল করি কি যেন বজ্রগুণনতে করি না আমরা বেশিরভাগ সময়, আমরা এটা বজ্রগুণনতে করি। তাহলে আমরা দেখো, আমার কথা কি বুঝতেছো? আজকে সবাই ঘুমিয়ে যাওয়া না স্যার, বুঝতেছি। বুঝা যাচ্ছে? তাহলে এখন বি বিন্দু করলে কি করতে হবে, আমাদের 1 এবং 2 কে সমাধান করতে হবে। তাহলে আমরা 1 এবং 2 কে পাশাপাশি লিখে দেব। এক নাম্বার হলো x প্লাস 3y মাইনাস 8 = 0, এটা হলো ছিল আমাদের 1, আর 2 ছিল আমাদের 3x মাইনাস, স্যার উপরে দেখা যায় না, দাঁড়াও আমি ক্যামেরাটা তুলে দিচ্ছি। আমরা 1 এবং 2 এটা লিখলাম, ঠিক আছে? এই থেকে আমরা সমাধান করব। তো সমাধান করে আমরা এটা সমাধান করলে কি স্যার বি বিন্দুর সমীকরণ বের হবে? বি বিন্দুর স্থানাঙ্কটা পাবো। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে? তাহলে আমরা ধরো এখানে বজ্রগুণনটা এটা যদি করি, তাহলে এটা গেল 3 29 এর 3 9 27, 3 দিকে 6 আর 2 8 27, আর মাইনাস এর প্লাস এখানে হইব 8। ঠিক আছে কিনা? 87 3 19 কত 3 29, এটা 29 প্লাস না মাইনাস ছিল, আমি মুছে ফেলছি। এই 29 সম্বন্ধে মাইনাস ছিল, সমানেরই সাইডে মাইনাস প্লাস ছিল স্যার, প্লাস ছিল, এই পাশে মাইনাস ছিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হবে 27 মাইনাস 8 এই 8। তারপরে হলো y এর y যখন নিব তখন কি হবে, 3 8 24 মাইনাস 24, এবার মাইনাস প্লাস হলো 29 1। দেখো সূত্র ঠিক আছে কিনা, এটা যখন 1 নিব তখন হবে -1 আর হলো -9, -1 -9। তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো x বাই এখানে কত হলো, যোগ করলে কত দাঁড়ায়, এটা যোগ করলে কত দাঁড়ায় 7 আর 8 15 95। y ভাই এখানে কত দাঁড়ায় 4 5 দাঁড়ায়, 1 বাই -10। ঠিক আছে? তাহলে x = দাঁড়াচ্ছে কত, x = দাঁড়াচ্ছে -95 বাই -10 এটা, আর y = দাঁড়াচ্ছে হলো 5 বাই -10। তাহলে এটা মান দাঁড়াচ্ছে -1/2, আর এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 19 এর 95, 5 দুগুণে 10 5। তার মানে বি বিন্দুর স্থানাঙ্কটা দেখো দাঁড়াচ্ছে 19/2 আর হলো -1/2। দেখো তো ঠিক আছে কিনা, আমাদের আনসারটা একটু মিলাই দেখো তো। জি স্যার। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 19/2 -1/2। আমরা একটা প্রবলেম করি যে আজকে শেষ হয়ে যাবে দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমাকে বলো তো বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব কিভাবে? আমরা ডিটা বের করব কিভাবে? স্যার ওই যে ওরে মধ্যবিন্দু তৈরি, যেহেতু বি এর স্থানাঙ্ক বার হয়েছে, আমরা এটার উপর লম্ব রেখার সমীকরণটা বের করব, আর এটার উপর লম্ব রেখার সমীকরণ বের করব। এই দুইটার এই সমীকরণটা অর্থাৎ এডির সমীকরণ আর ডিসি এর সমীকরণ যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা কিন্তু আগে এখানে তো স্যার কেন্দ্র আছে স্যার, স্যার হ্যাঁ কেন্দ্র দিয়ে তো বের করা যাবে, কেন্দ্রই তো কেন্দ্র দিয়ে বের করা যাবে না? বার করা যাবে। ও আচ্ছা রাইট, এখন তো আরো সহজে বের করতে পারবো, রাইট, খুব ভালো হয়েছে।
এখন আমরা এটা ভেজাল না করে আমরা তো এটাতে বের করতে পারি। এটার স্থানাঙ্ক ধরে নিলাম ধরো x1 y1, ঠিক আছে, x1 y1 ধরলাম। তাহলে এখন যদি এটা জানি আমরা, তাহলে আমরা ওইটা বের করে নিব, ঠিক আছে, গুড। আর ওভাবে করলে আবার ওই কাজটা করতে হইতো, আর আজের ভেজাল করতে হবে, ঠিক আছে। তাহলে পারবো না এখন, ঠিক আছে। জি স্যার। আমরা ধরে নিব, ধরি বিন্দুটার স্থানাঙ্ক হলো x1 y1, আর যেহেতু ডিটা হলো ওটা হলো বিডি এর মধ্যবিন্দু, যেহেতু ও মানে হলো তোমার হলো কত ছিল যেন 5 ভুলে গেছি, কত ছিল 5/2 আর -4 ছিল, 5/2 আর -4 ছিল। যেহেতু ও বিন্দুটি কি বিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে। সুতরাং আমরা কি লিখবো, ওই যে x1 প্লাস 19/2 ইজ ইকুয়াল টু হলো 5/2। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, এটা তো বুঝি আমরা কিভাবে করব মধ্যবিন্দু। তাহলে এটার x স্থানাঙ্ক, এটার x স্থানাঙ্ক, তাহলে x1 প্লাস হলো 19/2 এটা সমান হবে 5/2, আর হবে y1 প্লাস -half/2 এটা সমান হলো -2। এখান থেকে আমরা x1 এর মান বের করব, এই 2 ক্যান্সেল, তাহলে x1 প্লাস হলো 19/2 সমান হলো 5, তাহলে x1 ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 5 - 19/2, তাহলে 5 দুগুণে 10 -19/2, এটার মান হচ্ছে হলো -9/2, এটা হলো আমাদের x1 মানে এটা। আর এখান থেকে আমরা পাচ্ছি দেখো y1 -half সমান হলো -8, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y1 ইকুয়াল টু পাচ্ছি হলো -8 প্লাস হাফ। কাজগুলো আসলে তোমরা করতে হবে, -15/2, তাহলে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে কত, -9/2 আর -15/2। দেখো তো রেজাল্টটা মিলছে কিনা। আর যদি না মিলে আমরা প্রক্রিয়াটা আমাদের কোথাও ভুল আছে, দেখো মিলছে কিনা। বিভিন্ন স্থানাঙ্ক তোমরা কি নাই, স্যার মিলছে, স্যার মিলছে, স্যার আচ্ছা মিলছে। স্যার, মিলছে স্যার। -15/2। এখানে সরলরেখার বিষয়ে কাজ করছে, এখানে শুধুমাত্র কেন্দ্রটা বের করছে আমরা বৃত্তের, বাকি সবগুলো সরলরেখা। এটা কিন্তু প্রবলেমটা সরলরেখা তো আসতে পারে, কারণ সরলরেখার বেশি অংশ এটা। এবার বলো আমরা এরপরে কোনটা করব। স্যার, হ্যাঁ বলো স্যার বলো। স্যার এটা স্যার এমসিকিউ তে আসে কোনো শর্টকাট টেকনিক আছে? না, এটা এমসিকিউ তে আসবে না, এটা এমসিকিউ তে আসে, এটা মতো বড় অঙ্ক। এটা এমসিকিউ যারা পড়বে এমসিকিউ তে আসবে না। তবে ওই লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ এগুলো আসে, এটা শর্টকাটে বের করা যায়। আমরা এখানে যদিও প্রক্রিয়া অনুসারে বের করছি, এটাকে আমরা সিম্পলি ছোট করে বের করতে পারি, মানে এর উপর লম্ব রেখার সমীকরণ এত বিন্দু দিয়ে যায়, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বের করতে পারি। আচ্ছা এখন বলো তো 16 থেকে আমরা আর কোনটা করবো কিনা। 16 একটা তো একটা ডিফারেন্ট প্রবলেম, এটা তো আমরা করলাম, ঠিক আছে। স্পেশাল 3 হ্যাঁ 3 স্যার। 16/3। জি। আচ্ছা 16/3 বলছে একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখা এবং অক্ষ দ্বারা গঠিত পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের সমীকরণ বের করো। তোমার 16 তারপর আজকে সবাই চলে গেছে নাকি? 9 জন 10 জন আছে। 16/3 3x + 4y = 12 বলছে এই সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ এবং অন্তর্বৃত্তের সমীকরণ বের করতে বলছে। পরিবৃত্তের সমীকরণ এবং অন্তর্বৃত্তের সমীকরণ, তাহলে আমরা একটু আঁকাটা এই রেখাটাকে যদি আমরা সরলরেখার যে আদর্শ আকার এটা দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করলাম, তার মানে এখানে থাকতেছে x/4 প্লাস হলো y/3 = 1। তার মানে রেখাটা x অক্ষে 4 একক, ধরো এখানে 4 একক আর এখানে ধরো 3 একক, অর্থাৎ এটা ধরো আমাদের রেখা, এটা হলো আমাদের রেখা, যেটা আমাদের বলছে ওই যে 3x + 4 এই রেখাটা হলো এটা, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে আমাদের রেখাটাও কিন্তু এটা বলছে
তাহলে আমি একটু নাম দিয়ে দিই, বেটার হবে। ধরো এটা নাম দিলাম আমরা এ, এটা দিলাম বি। তাহলে এক্স অক্ষরে সেট করা কত 40 তে, তাহলে বিন্দুটা স্থানাঙ্ক হলো 40 আর এটা সেট করে 3, এটা 3, তাহলে বিন্দুটা স্থানাঙ্ক হবে 0 0 3। ঠিক আছে, তাহলে আমরা এ বি বিন্দু গেলাম। এখন বলছে যে প্রশ্নটা এখন দেখো যে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ এবং অন্তর্বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। পরিবৃত্তের সমীকরণ, তো আমরা পরিবৃত্তের সমীকরণ যদি আমরা বের করতে চাই, একটু খেয়াল করো। আমরা যদি এটা দিয়ে একটা ত্রিভুজ আঁকি, সরি একটা বৃত্ত আঁকি, কল্পনা করো, আমি আঁকলে হয়তো বৃত্ত চিত্রটা একটু অন্যরকম হবে। ধরো এখানে যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এই যে এই জায়গাটা, এটা দিয়ে যাবে না বৃত্তটা? একটু তোমরা ইমাজিন করো, বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যাবে, আমি একটু বৃত্তটা আলাদা, তাহলে বুঝতে শুরু করবে। মনে করো এরকম বৃত্তটা হলো এরকম, ঠিক আছে, আমি এটাকে নিয়ে আসলাম এখানে। তাহলে এই কোণটা কি? এখানে যে এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে এটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্তের কোণ হবে না? অর্ধবৃত্তের কোণ হয়, তাহলে এটা কি হবে? ব্যাস হবে, না হলে এটা সমকোণ হবে না। তাহলে এটা যেহেতু সমকোণ, তাহলে এটা অবশ্যই পরিবৃত্ত হলে এটা একটা ব্যাস হবে। তারপরে এটা যদি ব্যাস, আমরা ব্যাস ধরে যে সমীকরণটা পাবো সেটাই হবে আমাদের পরিবৃত্তের সমীকরণ। সিম্পলি হয়ে গেল বুঝছো বিষয়টা? অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তার মানে আমার যেহেতু এটা এই কোণটা সমকোণ, আর চিত্র আঁকতে হবে। এই চিত্রটা দেবো, এই চিত্রটা দেবো, এটা লাগবে না, এটা দেবো। তাহলে চিত্র বর্ণনা কিভাবে? হ্যাঁ, আমরা লিখবো যে যে সরলরেখা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এটা আমরা হয়তো লিখতে পারি এত সরলরেখা, সরলরেখা এবং এত সরলরেখা এবং অক্ষ দ্বারা, অক্ষ দুইটা। স্যার আপনাকে দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি একটু এত সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের নাম দিলাম আমরা ওবি। ত্রিভুজের শীর্ষবিন্দু, ধরো একটা হলো এ 03, একটা হলো বি 40, আর একটা হলো মূল বিন্দু হলো 00। এই না 3টা শীর্ষবিন্দু, ঠিক আছে? স্যার জি স্যার। তাহলে এ ও বি ত্রিভুজে আমরা এটা বলতে পারি, ত্রিভুজে এ ও বি কোণ এটা সমান কত? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। সুতরাং সুতরাং এ ও বি বিন্দু দুটি পরিবৃত্তের, বিন্দু দুটি পরিবৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু, ঠিক আছে? প্রান্ত বিন্দু, এই কথাটা আমরা লিখলাম। যেহেতু এই ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, সুতরাং এ আর বি বিন্দু দুইটির হবে পরিবৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু। এতে নিম্ন পরিবৃত্তের সমীকরণ, নিম্ন পরিবৃত্তের সমীকরণ, সমীকরণে কি হবে? এ বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি? সূত্রটা কি আমাদের? আমি সূত্রটা আমি লিখি, তারপরে x মাইনাস x1 x মাইনাস ইনটু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y y2। মাইনাস y2 এখানে y2 x1 আর তাহলে এটা আমরা বের করতে পারবো? আমরা একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, বা এটা তো পারবো, যে অংশটা আমরা করছি এটা তো ঠিক আছে। তাহলে পরিবৃত্তের সমীকরণটা আমরা বের করলাম, ঠিক আছে? তাহলে একটা অংশ হলো আমাদের পরিবৃত্ত, না এটা কি বলছিল? পরিবৃত্ত। আমাদের আরেকটা অংশ আছে, এটা কি বুঝছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরিবৃত্তের সমীকরণ আমরা বের করলাম। এখন বের করতে হবে কি? অন্তর্বৃত্তের সমীকরণ। আচ্ছা, এটা না বুঝলে বলো আমাকে, কাউ না বুঝলে তাহলে বলতে পারো।
রায়দা আসো? বুঝছি স্যার। রায়দা কই? মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না। আমার নেটওয়ার্কের সমস্যা করতেছে না, বুঝতেছি না। অনেকে নাই দেখা যায় আজকে। আচ্ছা, এখন আমরা বের করব, সবাই একটু খেয়াল করো, এখন আমরা বের করব অন্তর্বৃত্ত। তাহলে পরিবৃত্ত তো বুঝছি, পরিবৃত্ত হলো গা তোমার ওই যে ধরো ত্রিভুজটা হলো গা, এটা ত্রিভুজের তিনটা বিন্দু, এটা হলো পরিবৃত্ত। আর এটা এগুলো যদি টাচ করে যায়, এটা হলো অন্তর্বৃত্ত। এটা হলো অন্তর্বৃত্ত। আমরা এই অন্তর্বৃত্তের সমীকরণটা বের করতে পারছি। আমরা তো এটা বের করে ফেলছি, বাইরেটা বের করে ফেলছি, এখন বের করবো হলো বাইরে। এটা বের করার জন্য আমি এই অংশটুকু মুছে নিই। আমরা যেগুলো তো জানি এগুলো আমরা মুছে নিই। এখন আমরা বের করবো অন্তর্বৃত্তের সমীকরণ। অন্তর্বৃত্তের সমীকরণ বের করার জন্য আমরা যদি কেন্দ্রটা বের করতে পারি, ধরো এখানে দিয়ে আমরা বৃত্তটা পাবো, এখানে যে বৃত্তটা পাবো, বৃত্তটার কেন্দ্র যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা সহজে বের করে নিতে পারি। দেখো কেন্দ্রটা যদি বের করতে পারি, এখানে দেখো যেহেতু এটা তিনটাকে স্পর্শ করে, তার মানে এই অংশ এগুলো সমান, এক অক্ষ এবং ওইটাকে স্পর্শ করে। সুতরাং যেহেতু এক অক্ষ এবং স্পর্শ করে, যেহেতু আমরা কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা জানি, তাহলে কেন্দ্রের এক স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এটা একই হবে, ব্যাসার্ধের সমান। তাহলে প্রথম কাজটা হলো আমরা বৃত্তের কেন্দ্রটা বের করতে পারি। তো বৃত্তের কেন্দ্র বের করার একটা সূত্র আছে। পরিবৃত্তের যদি আমরা ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য আমরা জানি, কোন একটা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যদি আমরা জানি, তাহলে ধরো একটা ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য হলো এ বি সি, আর তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মনে করে দেওয়া আছে x1 y1 x2 y2 আর x2 x3 y3। ধরো এরকম যদি থাকে, বাহু তিনটার দৈর্ঘ্য যদি এবিসি হয় আর তিনটা শীর্ষের স্থানাঙ্ক যদি এটা হয়, একটা শীর্ষ হলো x1 y1, একটা x2 y2 আর একটা x3 y3, সেই ক্ষেত্রে অন্তর্বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা হলো a x1 প্লাস b x2 সরি হ্যাঁ b x2 প্লাস c x3 বাই হলো a প্লাস b প্লাস c। খেয়াল করো, ভুলে গেছো। আবার হলো a y1 প্লাস b y2 প্লাস b y2 plus b y3 by a plus b plus c। এটা কি? এটা হলো অন্তকেন্দ্র। এটা হলো মূল সূত্রটা। এখন আমাদের উদ্দেশ্য হলো এটা বের করা। এটা বের করতে হলে আমরা শীর্ষবিন্দু তিনটে জানি। দেখো মূল বিন্দু স্থানাঙ্ক এটা জানি আমরা, 0 0, a জানি, b জানি। এখন আমাদের উদ্দেশ্য, এখন abc যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কেন্দ্রটা বের করতে পারবো। তাহলে abc কি? abc হলো বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে দেখো বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। আমরা ধরলাম, ধরো এটা সমান, ধরো এটা a, এটা b, এটা c, যে কোনো একটা ধরে কোনো অসুবিধা নেই, যে কোনো ভাবে ধরলে হবে। তাই এটা a, এটা b, এটা c, আমরা যে কোনোটা ধরবো। তাহলে এ বাহুর দৈর্ঘ্য কত? এখান থেকে এতটুকু কত? হ্যাঁ, এ সমান ধরলাম আমরা, ধরো ও এ সমান কত? ও এ সমান কত? এই অংশটুকু কত ছিল? 3 আর হচ্ছে x minus x2 whole square plus y minus ধরো এটা এটা বের না করে সরাসরি বের করতে পারি। এখান থেকে দূরত্ব তো 3, এখান থেকে দূরত্ব 3 তাহলে আমরা সরাসরি 3 নেব। 3 নাম্বার। এটা হলো এ। আমরা যদি বি বের করতে চাই, তাহলে বি তে কিন্তু আমরা জানি না। বিটা হলো এই দুটো বিন্দু, বি মানে হলো এ বি। ঠিক আছে, বি বাহুটা মানে কি? এ বি। তাহলে এ বি সমান হলো ওই যে আমরা লিখলাম 4 - 0 হোল স্কয়ার প্লাস হলো 0 - 3 হোল স্কয়ার এর বর্গমূল। তার মানে 16 আর 9 25, 25 এর বর্গমূল হলো 5। তার মানে এ বি পেলাম। আর সি সমান কত? 4। সি সমান হলো ও বি, এটা সমান কত? 4। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি সি পেয়ে গেলাম। আর x1 y1 তো আমরা জানি। এটা আমরা লিখবো এতে অন্তকেন্দ্র। আমরা এটা লিখতে পারি, এটাই লিখতে পারি। এটার পরের লাইনে আমরা বসাতে পারি। ঠিক আছে, আমরা এটাই লিখলাম। আমি এখানে একটা এখানে লিখলাম। ওয়ান কত? এ কত মান? এ হলো 3। তারপর এর মান হলো 3, x1
আমরা x1 y1 ধরো কোনো একটা থেকে শুরু করি, এটা ধরো x1, এটা ধরি আমরা x1 y1, এটা x2 y2, এটা x2 y2 সিরিয়ালি ধরি। তাহলে x1 এর মান হলো 0, b এর মান কত 5, x2 এর মান কত এটা হলো 0 প্লাস c এর মান কত 4 আর x এর মান কত 4, y হলো a প্লাস b প্লাস c এর মান কত 3, b এর মান হলো 5 আর c এর মান হলো 4। এটা হলো x স্থানাঙ্ক। দেখি বুঝি x1 এটা, এটা x2, এটা x3। জি স্যার। এইভাবে এখানে a হলো 3, y1 কত y1 হলো 0 প্লাস b কত b হলো 5 আর y2 কত y2 হলো 3, c হলো তোমার 4 আর y3 কত y3 হলো 3, y হলো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। তো হয়ে গেল আমাদের অন্তর্গত। এখন দেখো কাটি যায় কি হ্যাঁ কত আসছে 60 সমান সমান দিকে নিয়ে স্যার উপরে 3 আর 5 সাইড সাইড বুঝছি না? বলো তো স্যার ax1 bx2 এ হলো OB, এটা ধরছে এটা এ ও ও না রে, এটা এখানে একটু আছে, একটা লজিক আছে, লজিকটা আমরা ভুল করছি। লজিকটা একটু খেয়াল করো। আমরা যখন একটা স্যার ত্রিভুজের বাহু ধরবো, জি স্যার বাহু ধরবো তাহলে এন্টি ক্লক ধরতে হবে, ক্লক না। আমরা ধরতে হবে এটা, এটা ধরবো এ, এটা বি, এটা সি। আমরা এই জায়গাটাতে ভুল করছি। তাহলে এটা ধরো এন্টি ক্লক ধরবে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে ও এটা কি হবে, ও বিটা হবে এ। তাহলে আমরা একটু ভুল করছি। আমরা এটা হবে হলো স্যার ও বি, এন্টিক্লো কিভাবে হবে স্যার? ও বি সমান হ্যাঁ 4, এটা বি ঠিক আছে। আর সি টা স্যার এন্টিক্লো কিভাবে হবে? ও এ সমান কি বলো, বলো প্রথম। তার মানে এন্টিক্লকওয়াইজ কিভাবে হবে একটু বলুন। অর্থাৎ আমরা যখন ত্রিভুজের এ ধরবো, মানে স্যার এন্টিক্লকওয়াইজ ধরো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আমরা এই অধ্যায়টা পড়ি নাই, ত্রিভুজের কিছু প্রপার্টি আছে। এ কোণের বিপরীত পাবো যেটা, এটাকে ধরা হয় এ, বি এর বিপরীত ধরা হয় বি, সি এর বিপরীত ধরা হয় সি। এটা ধরা হয় এইভাবে, এটা ধরার প্রচলিত নিয়ম হলো এটা। কিন্তু আমরা ধরার সময় এটা এ, এটা বি এইভাবে ধরছি। এটা ধরার নিয়ম হলো এটা, একটু খেয়াল করো। ধরো যে কোণটা তার বিপরীতে সাধারণত এটা আমরা ধরি, এটা এ, এটা বি, এটা সি। এই জন্য এটাকে যদি এ ধরি তাহলে এটা বি, এটা সি হবে। এটাকে এ ধরলে এটা বি, এটা সি। সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে আমরা একটু চেঞ্জ করি। সূত্রটা ঠিক আছে। আমরা এখানে a এর মানটা বসাবো হলো 4, 4 * 0 প্লাস b এর মান বসাবো হলো 5, 5 * x2 এর মান হলো না, এখানে তো ভুল করছি না। আমরা ধরতে বাহুগুলা ধরতে আমাদের লাগাইছি না, ঠিক আছে ধরো, ঠিক আছে। তারপরে হলো সি, সি এর মান কত, সি এর মান হলো 3 আর এটা হলো কত 4, into 4 y হলো কত 4 5 প্লাস plus 5 plus আর এখানে এর মান কত 4, 4 y1 এর মান into 3 y1 এর মান 3 স্যার y1 এর মান কত 3 জিরো স্যার, জিরো। y1 এর মান 3 না নি y1 এর মান x1 y1 x2 y2। স্যার মনে হয় x1 y মানে এগুলো ধরা ভুল হয়েছে। আমরা এখানে দড়াটা মনে হয় দড়াটার আমাদের দড়াতে একটু ইয়ে আছে। স্যার x1 y1 কি স্যার ওই যে a সমান 0 3 এটা হবে? এই সব সময় যেই বাহুটা ধরবো তার বিপরীত বিন্দুটা আমরা x1 মানে ইয়া হবে।
তাহলে আমরা এখানে ধরছিলাম ধরো বাহুটা ধরছিলাম f4, তাহলে এখানে এটা হবে x1 হবে। যখন আমরা এটা ধরবো তার বিপরীতে, তাহলে দেখো এখানে ঠিক আছে কিনা। এ যখন ধরলাম, এটা কত ধরলাম 4, এটা যখন 4 ধরছি তার বিপরীত হলো 0, ঠিক আছে। বিটা কত ধরছিলাম, বিটা কত ধরছিলাম 5, এটা হলো বি, তাহলে বিপরীত হলো 0। সিটা কত ধরছিলাম, সেটা হলো 3, ঠিক আছে, এটা ঠিক আছে। এখানেও তোমার এটা না, তোমার এখানে হবে এর মান আমরা কত ধরলাম, এর হলো 4, এখানে খেয়াল করো নিয়মটা খেয়াল করো। 4 যখন, তাহলে এর মান হলো 4, তাহলে বিপরীত হলো এটা হলো x1, এটা y1, কি হবে সত্য হয়। যে বাহুটা ধরবো জি স্যার, তার আমি বিপরীত হলো বিন্দু, y1 এর মান 3। জি স্যার এটাই স্যার। ঠিক আছে। জি স্যার জি স্যার। তারপরে বি বাহু ধরলাম, বি কত, বি হলো বি এর মান হলো 5, বি এর বিপরীত হলো এখানে 5 0, তারপরে হলো plus 3 into 0 সি এর মান কত, সি এর মান হলো 3, সি এর বিপরীত হলো y হলো 0। হ্যাঁ ঠিক আছে, তখন 4 + 5 + 3 এটা। তাহলে এখানে হলো উপরে যোগফল হলো 12/12, এখানে 12/12, তার মানে এখানে আলটিমেটলি আমাদের আসলো 1 1। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 1, ঠিক আছে। কেন্দ্রের স্থানাঙ্ক দেখা যাচ্ছে না, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাবো 1 1, এটাকে ক্যালকুলেশন করে আমরা পাবো, অর্থাৎ এখানে পাবো হলো 1 1। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা, যেহেতু এটা উভয় অক্ষকে স্পর্শ করে, যেহেতু, তাহলে বৃত্তের কেন্দ্র আমরা কি পেলাম, এটা পাওয়ার পর আমরা লিখবো, এরপরে লিখবো যেহেতু অন্তবৃত্ত টি উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং এর ব্যাসার্ধ কি হবে, কেন্দ্রের খুঁটি বা ভুজ, কেন্দ্রের খুঁটি জি স্যার। বা ভুজ আমরা দুটো লিখলাম, কেন্দ্রের খুঁটি বা ভুজ। তারপরে এটা কত 1, এত বৃত্তের সমীকরণ। তাহলে এতে অন্তবৃত্তের সমীকরণ কি হবে, অন্তবৃত্তের সমীকরণ কি হবে, অন্তবৃত্তের সমীকরণ, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত 1, x - 1 হোল স্কয়ার, y - 1 y minus whole square equal to 1x। ঠিক আছে। বৃত্তের সমীকরণ কি হবে, x - 1 হোল স্কয়ার, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি না 1 1, তাহলে এখানে পাচ্ছি হলো আমরা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে পাচ্ছি হলো y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। একটা 1 ক্যান্সেল হয়ে যাবে, সেটা হবে आंसर, এটা হবে आंसर, ঠিক আছে। তাহলে এখানে ওই যে আমরা আমরা এই প্রপার্টিগুলো পড়ছি না, এজন্য আমাদের কাছে একটু ওই লাগতেছে। আমরা যখন যেই বাহুটা ধরবো তার বিপরীত হবে বিন্দুটা, আর যে বিন্দুটা ধরবো বিন্দুর বিপরীত হবে ওই বাহু। এ যদি ধরি তাহলে এর বিপরীতে যে বাহুটা হবে, এটা হলো মূল প্রচলিত রীতি। আমরা চেঞ্জ করে ধরলে ওটাও চেঞ্জ হবে, ঠিক আছে। কিছু বোঝা গেছে না, কিছু বুঝো নাই? জি স্যার বুঝে গেছি। তাহলে এটা ওর মনে ওই যে 16 যে 4 আছে, এটাও একই রকম। আমি আরেকটা প্রবলেম করে দিই, আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি। ওই যে 17 থেকে একটা করে দিচ্ছি, ঠিক আছে। 17 প্রবলেমগুলো করতে পারবো এটা। এটা আসছো সবাই নাকি চলে গেছো? মাত্র 9 জন আসছো। আছি স্যার। অনেক কষ্ট হচ্ছে না আজকে। আচ্ছা, আমরা 17 থেকে, এগুলো তো লম্বা লম্বা আছে না, হ্যাঁ দিকের মেঘগুলো স্যার আরো বেশি লম্বা। লম্বা। 17 থেকে আমি একটা প্রথম প্রবলেম বের করি। 17 দেওয়া আছে, এটা একটু লাগবে যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে হলো 4 আর 5/3, কেন্দ্র দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে হলো 3। বলছে বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো। কেন্দ্র দেওয়া আছে এটা, এটা বলছে বৃত্তের পোলার সমীকরণ। পোলার সমীকরণ যদি নাও বলতো তাহলে আমরা পোলার সমীকরণ বের করতাম, কারণ এখানে কেন্দ্রটা দেওয়া আছে পোলারে। দেখো কেন্দ্র মানে ওই যে আমাদের একটা হলো r থিটা না, পোলার সমীকরণের যে কোঅর্ডিনেট গুলো এটাকে কি লিখি আমরা r থিটা। তাহলে এখানে r থিটা দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এটাকে কার্টেসিয়ানে নিব, নিয়ে কার্টেসিয়ান সমীকরণটাকে তারপরে পোলারে নিব। তাহলে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে পোলারে, ব্যাসার্ধ দেওয়া আছে 3, ব্যাসার্ধ তো ফিক্স। তাহলে আমরা বৃত্তের সমীকরণটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে আমরা যদি
কেন্দ্রের কার্টেসীয় স্থানাঙ্কটা আমরা ধরি কেন্দ্রের কার্টেসীয় স্থানাঙ্ক, ধরো আমরা ধরে নিলাম কার্টেসীয় স্থানাঙ্ক x, কার্টেসীয় স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x, তো x y যদি হয় তাহলে তোমার আমরা লিখতে পারি x r cos θ, সূত্র মনে আছে, এবং y r sin θ। এখানে r এর মান কত? r এর মান হলো 4, আর θ এর মান কত? θ এর মান হলো 5/3। তাহলে cos 5/3 মানে 3, 5/3 মানে কত? 368 60 ডিগ্রি, তোমার 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এখানে পাচ্ছি হলো আমরা x এর মান হলো 2, আর এখানে y এর মান পাচ্ছি, এখানে r এর মান হলো sin 5/3। sin 30 ডিগ্রি মান কত? 30 বলে sin 60 মান হলো sin 60 মান কত? √3/2। তাহলে এখানে পাচ্ছি হলো আমরা 2√2। তাহলে দেখো আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পোলার কার্টেসিয়ান দিয়ে এতে কেন্দ্র কত পাইলাম? আমরা কেন্দ্র পেলাম 2 আর 2√3, এটা পেলাম কেন্দ্র। আগে ছিল এটা পোলারে, কিন্তু কার্টেসিয়ানে চলে আসছে এটা, একটা হলো 2 আর 2√3 স্থানাঙ্ক। তাহলে বৃত্তটা এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো আমাদের দেওয়া আছে উপরে, আমরা লিখছি একটা, আবার লিখলাম ব্যাসার্ধ হলো তোমার 3। লেখা বৃত্তের কেন্দ্র হয়তো ব্যাসার্ধ হতো, তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? বৃত্তটির সমীকরণ হবে কি? x minus 2 whole square plus x minus 2 root 3 whole square সমান 3 square। মাইনাস 2√3 যদি বলতো বৃত্তটির সমীকরণ বের করে, তাহলে আমরা এটা বের করে দিলে দিতাম, কিন্তু এটাকে পোলারে নিত। প্রশ্নতে বলা আছে এটাকে পোলারে নিত। তাহলে এটা আমরা x² - 4x + 4, এখানে লিখলাম y² - 4√3y প্লাস হলো 4, এটা বর্গ করলে কত হবে? 4 12 প্লাস সমান হলো 9। ঠিক আছে, এটা না? এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, x² + y² - 4x - 4√3y, আর এখানে 12 আর 4 হলো 16, 16 থেকে 9 বাদ দিলে, 16 থেকে 9 বাদ দিলে কত থাকবে? 7। এটা হলো আমাদের পোলার সমীকরণ, সরি কার্টেসিয়ান সমীকরণ। তাহলে এটাকে পোলারে নিতে, পোলারে নিতে হলে আমরা x এর পরিবর্তে আমরা বসাবো কি? ওই আবার আগের জায়গায় ফেরত যাব। x এর পরিবর্তে বসাবো r cos θ, আর y এর পরিবর্তে বসাবো r sin θ। তাহলে এটাকে যদি আমরা পোলারে নিতে চাই, তাহলে আমরা এখানে এক কাজ করি, আমরা দেখো এটাকে আমরা রিপ্লেস করি। তাহলে আমরা এটা কি জানি কিনা যে r² সমান আমরা একটা সম্পর্ক আমরা পাইছিলাম না, যেটাকে বর্গ করে যোগ করে এটা r² সমান x² + y²। তাহলে এখানে x² + y² এর পরিবর্তে আমরা বসাবো r², আর এখানে হলো 4, x এর পরিবর্তে বসাবো r cos θ, আর এখানে 4√3 আছে, আর y এর পরিবর্তে বসাবো r sin θ, আর 7 থাকবে। এই যে এটা হয়ে গেল আমাদের পোলার সমীকরণ। এটাকে তুমি চাইলে একটু সাজিয়ে লিখতে পারো। এখানে আমরা r² লিখলাম, এখান থেকে 4 কমন টানলাম, 4r কমন টানলাম, তাহলে এখানে হলো cos θ প্লাস হলো √3 sin θ, এটা ব্র্যাকেটে রাখতে পারো, প্লাস 7 = 0। यही নির্ণয় পোলার সমীকরণ, এই নির্ণয় পোলার সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ বৃত্তের যে পোলার সমীকরণটা, এটাই আমার টানপিত সমীকরণ। আর নিচে দেখা যায় না স্যার? হ্যাঁ, না এখন দেখা যাচ্ছে। স্যার নিচে দেখা যায় না স্যার? এখন দেখা যাচ্ছে কি? জি স্যার এখন দেখা যাচ্ছে। তাহলে এগুলো পারবো নিশ্চয়ই, এগুলো তো আগের মতো কঠিন না, এগুলো সহজ না। এখানে আর কিছু না, এখানে জাস্ট আমি ওই যে 4 আরটা কমন টানছি, এখানে 4 আর এখানে 4 আর r আছে, একটা কমন টানলে যেটা থাকে, এখানে cos θ থাকবে, এখানে √3 sin θ থাকবে। ঠিক আছে, এখন কি পারবো এটা, এই প্রবলেমগুলো আসলে? জি স্যার। তাহলে তোমাদের কাজ থাকবে 17 তো করবে, 16 করবা, 80 আর 2টা না পারবা, এগুলো মোটামুটি। আমি থাকলো, বাকি রিমেইনিং সবগুলোই থাকবে। ঠিক আছে, তোমার থাকবে লোকা, তোমার 20 না 21 পর্যন্ত আছে, 21 পর্যন্ত তোমরা ট্রাই করো। ঠিক আছে, আর পরীক্ষা টরীক্ষা কবে টাকা দিতে? স্যার পরের সপ্তাহে দিয়ে দিই। পরের সপ্তাহে তো কবে? পরের সপ্তাহে কবে? পরের ওটা শনি থেকে। স্যার আমার স্যার প্রবলেম নাই স্যার, সবার সাথে কথা বলেন স্যার। হ্যাঁ, বাকিরা কি বলো?
সবাই স্যার কোন চ্যাপ্টার? আগের অধ্যায় এটাই হয়ে গেছে। স্যার এখন না স্যার এই দ্রৌপদী। চ্যাপ্টার আগে শেষ হোক, ওইটার মধ্যে এখনো বাকি রয়েছে স্যার কয়েকটা করার আর কি, এটা করতে গিয়ে ওইটা করা হয় না। আগামী সপ্তাহ মানে স্যার স্যার এই অধ্যায়টা একদম শেষ হয়ে গেলে তারপরে ওইটা। এটা ঠিক আছে, জি যেহেতু স্যার, আগামী দিন তো শেষ হবে, অনেক তোমরা চাপ যে তোমরা একটু দেখো আগামী দিন আমরা এটা শেষ করবো। আমি ভাবছিলাম আজকে শেষ করে দিই, আজকে প্রথমে একটা মানে লম্বা প্রবলেম নিয়ে সবারই মানে বিরক্তি লেগে গেছে, ছোট প্রবলেম নিয়ে শুরু করতে আসছিলাম পুলিশ। জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে থাক আজকে আমরা এখানে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।